পর্দার আড়ালে এমন কিছু খেলা চলে যা আপনার কল্পনারও বাইরে। এই পরিবারের কথা কিন্তু এপস্টেইন ফাইলেও উল্লেখ আছে। দেখেন, ব্রাজিল পর্তুগাল থেকে স্বাধীনতা চাইলো, সেই স্বাধীনতা ফিটাও কিন্তু এমনকি মেয়েদের জামাইরাও এই ব্যবসার মেইন খবর জানতে পারবে না। তারা আছে ব্যাংকের পিছনে, ওয়াইন ব্যবসায়, রিয়েল এস্টেটে, পলিটিক্যাল ডিলিংস আর সব ইনভেস্টমেন্টে। একটা মিথ্যা খবর আর সুদের টাকা দিয়ে কিভাবে একটা সুপার পাওয়ার দেশকে পকেটে রাখা যায়। সুয়েজ খাল খনন থেকে শুরু করে বড় বড় দেশের রেল লাইন, সব তাদের ঋণে টাকা চলতেছে। এপস্টেনের নথিপত্রগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম। চলেন আজকে সুদের কারবারিতে রাজাদের রাজার গল্প শোনাই। আপনি হয়তো ভাবছেন পৃথিবী চালা আমেরিকা, ইউরোপ বা রাশিয়ার প্রেসিডেন্ট, অথবা ভাবছেন যে ইলন মাস্ক, ট্রাম্প বা পুতিন। ভুল। পর্দার আড়ালে এমন কিছু খেলা চলে যা আপনার কল্পনারও বাইরে। আর এই খেলার মূল অস্ত্র হলো টাকা এবং সুদ। পরিবারটার নাম রথচাইল্ড। এই পরিবারের কথা কিন্তু এপস্টেইন ফাইলেও উল্লেখ আছে। ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য ধরে দেখবেন। গল্পটা 1800 শতকের। শুরু হয়েছিল জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের এক নোংরা বস্তিতে। মায়ের আমশেল রথচাইল্ড নামের এক লোক থেকে শুরু হয়েছিল এটা। ইহুদিদের জন্য নির্দিষ্ট একটা ছোট্ট এলাকায় গাদাগাদি করে থাকতে। পেশা ছিল পুরনো কয়েন কেনা বেচা করা। অবস্থা এতটাই খারাপ ছিল যে মানুষ ভাবতো এই লোকটা কোনো মতে খেয়ে পরে বাঁচলেই অনেক। কিন্তু মায়ের মাথায় ছিল অন্য প্ল্যান। তিনি শুধু বড়লোক হতে চান নাই, তিনি চেয়েছিলেন এমন এক রাজত্ব বানাতে যেখানে সূর্য কখনো ডুবে না। এখানেই গল্পের টুইস্ট। মায়ের আমশেল তার 5 ছেলেকে কাছে ডাকলেন। আমরা হলে কি করতাম? বলতাম, বাবা তোমরা সবাই মিলেমিশে একসাথেই থাকো। কিন্তু মায়ার করলেন কি? তার উল্টোটা। তিনি তার 5 ছেলেকে ইউরোপের 5টা প্রধান শহরে পাঠিয়ে দিলেন। নাথান ছিলেন তার ভিতরে একজন। তিনি গেলেন লন্ডনে, জেমস গেল প্যারিসে, তারপরে হচ্ছে সলোমন গেলেন ভিয়েনায় আর কি। কার্ল নেপলেস ছিলেন, উনি হচ্ছে ফ্র্যাঙ্কফুর্টেই থেকে গেছেন আর কি। সবাই বলে পরিবারটা বুঝি ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু মায়ার আসলে তৈরি করেছিলেন পৃথিবীর প্রথম হিউম্যান ইন্টারনেট। সেই যুগে যখন ফোন, টেলিগ্রাম এগুলো কিছু ছিল না, তখন ওই 5 ভাই 5 দেশ থেকে নিজস্ব ঘোড়া, শুয়ার আর কবুতর দিয়ে খবরাখবর কি করতেন? আদান-প্রদান করতেন। ফলে প্যারিসে কি ঘটতেছে, ওইখানে কি হচ্ছে, কি আন্দোলন চলতেছে, তা সবই লন্ডনে বসে থাকতে জানতে পারতো ভাই। আচ্ছা, সবচেয়ে বড় খেলাটা তারা খেললো 1815 সালে। নেপোলিয়ন বোনাপার্ট তখন ইউরোপ কাঁপাচ্ছিলেন। ওয়াটারলুতে যখন চূড়ান্ত যুদ্ধ হবে, পুরো ব্রিটেন টেনশনে ছিল। হ্যাঁ, নেপোলিয়ন যদি জিতে তাহলে ব্রিটেন অর্থনীতি শেষ হবে, আর ব্রিটেন যদি হেরে যায় তাহলে সে সুপার পাওয়ার হবে। স্টক মার্কেটে সবাই ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছে। ঠিক এই সময় লন্ডনে বসে থাকা ভাই নাথান রথচাইল্ড একটা খবর পেলেন। তার নিজস্ব গুপ্তচর ঝড়ের বেগে সমুদ্র পাড়ি দিয়ে খবর এনেছে যে নেপোলিয়ন হেরে গেছে। শুনেন কিন্তু ভালো করে, মনোযোগ দিয়ে। তখনও ব্রিটিশ সরকার এই খবর জানে না। সাধারণ মানুষ হলে কি করতো? খুশিতে নাচতো। কিন্তু নাথান করলেন এক অদ্ভুত কাজ। তিনি গোমড়া মুখে স্টক মার্কেটে গিয়ে নিজের যে শেয়ার সেটা বিক্রি করা শুরু করে দিলেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। তাকে দেখে বাকিরা ভাবলো সর্বনাশ, নাথান বিক্রি করছে মানে নিশ্চয়ই নেপোলিয়ন জিতে গেছে। আচ্ছা, হুজুগে পড়ে কি করলো? সবাই সেই শেয়ার পানিতে বিক্রি করে দিল। আচ্ছা, এবার কি করার? মার্কেট ক্র্যাশ খাইছে। আহ, আর ঠিক তখন একদম শেষ মুহূর্তে নাথান কি করলো? চোখের পলকে সেই শেয়ার মার্কেটগুলো পানিতে কি করলো? আবার কিনে ফেললো। আচ্ছা, পরের দিন যখন কিনে ফেলছে, পরের দিন যখন সরকারিভাবে খবর এলো যে নেপোলিয়ন আসলে হেরে গেছে, সে জিততে পারে নাই, তখন শেয়ারের দাম রকেটের গতিতে বাড়া শুরু হলো। মাত্র একদিনে রথচাইল্ড পরিবার এতটাই ধনী হয়ে গেল যে তারা চাইলে পুরো ব্রিটেন সহ এমন আরো কয়েকটা দেশ কিনে ফেলতে পারত। ওই সময়টা দেখেন, তারা শুধু টাকা কামায় নাই, তারা রাজাদের ব্যাংক হয়ে দাঁড়াইছিল। দেখেন, সুয়েজ খাল খনন হবে কিনা, তারপর হচ্ছে রথচাইল্ডদের টাকা লাগবে কিনা, রেল লাইন বসবে কিনা, রথচাইল্ডদের লোন লাগবে, হ্যাঁ, সবই কিন্তু তখন তারা এই সুযোগ সুবিধা দিত। ব্রাজিল, এমনকি দেখেন ব্রাজিল পর্তুগাল থেকে স্বাধীনতা চাইলো, সেই স্বাধীনতা ফিটাও কিন্তু রথচাইল্ডের পরিবারই দিচ্ছে। আশ্চর্যের বিষয়টা এখন শুনেন, গল্পের টুইস্টটা কিন্তু এখনো বাকি আছে। টুইস্টটা কোথায়? তাদের সিকিউরিটিতে। আচ্ছা, মায়ার আমশেল মৃত্যুর আগে একটা উইল করে গেছিলেন।
তিনি বলে গেছিলেন যে এই ব্যাপারে যাবতীয় হিসাব শুধু এই পরিবারের ভিতরেই সীমাবদ্ধ থাকবে, বাইরে এমনকি মেয়েদের জামাইরাও এই ব্যবসার মেইন খবর জানতে পারবে না। তারা নিজেদের মধ্যে একটা অদ্ভুত আচরণ করলো, যেমন অদ্ভুত কোড ল্যাঙ্গুয়েজ, চিঠি লিখতে পারতো, সিআর, এমনকি সিআই, এফবিআই এর বাপরাও কিন্তু ধরতে পারতো না, ডিকোড করার কোনো ক্ষমতা ছিল না। আজ এই 200 বছর পর আপনি তো ফোর্বস ম্যাগাজিনে তাদের নাম দেখবেন না। আচ্ছা, কারণ তারা এখন আর ফ্রন্ট লাইনে দেখতে পাবেনও না। তারা আছে ব্যাংকের পিছনে, ওয়াইন ব্যবসায়, রিয়েল এস্টেটে, পলিটিক্যাল ডিলিংস আর সব ইনভেস্টমেন্টে। ভেবে দেখুন, একটা মিথ্যা খবর আর সুদের টাকা দিয়ে কিভাবে একটা সুপার পাওয়ার দেশকে পকেটে রাখা যায়। ইসলাম এই 1400 বছর আগেই বলেছিল আল্লাহ ব্যবসাকে কি করছেন, হালাল করছেন আর সুদকে হারাম করছেন। আচ্ছা, কারণ ব্যবসা মানে তো পরিশ্রম, ঝুঁকি আর বরকত অনেক বেশি। আচ্ছা, আর সুদ মানে হলো কি, অন্যের বিপদে সুযোগ নিয়ে বিনা পরিশ্রমে টাকা কামানো। তো এই রথচাইল্ড পরিবার ঠিক এই সিস্টেমটাকেই দাঁড় করেছে। তারা নিজেরা কোনো পণ্য বানায় নাই, কোনো ফ্যাক্টরি দেয় নাই, তারা শুধু টাকার ব্যবসা করে গেছে। টাকা দিয়ে টাকা বানাইছে। টাকা দিয়ে টাকা কীভাবে বানায় আমি পরবর্তীতে একটা ভিডিওতে বলবো আপনাদেরকে। আজকের এই মডার্ন ব্যাংকিং সিস্টেম, যেখানে গরিব মানুষ লোন নিয়ে সারা জীবন কিস্তি টানতে টানতে মরে যায় আর ব্যাংকের মালিকরা এসি রুমে বসে থাকে, এই সিস্টেমের গডফাদাররা কিন্তু এই রথচাইল্ড ফ্যামিলি। সুয়েজ খাল খনন থেকে শুরু করে বড় বড় দেশের রেল লাইন, সব তাদের ঋণে টাকা চলতেছে। এই ইরান যুদ্ধে, তারপরে আমেরিকার যুদ্ধে আমেরিকার সমস্ত ফিনান্সিয়াল সাপোর্ট, ইসরায়েলের সমস্ত ফিনান্সিয়াল সাপোর্ট, তাদের পিছনে কিন্তু অনেক বড় একটা ভূমিকা কাজ করে। আচ্ছা, রাজনীতিবিদরা যে ভাষণ দিচ্ছে, এটার মূল স্ক্রিপ্ট কিন্তু এরাই বেডরুমে বসে তৈরি করে। আপনি তো ভাবতেছেন আমি তো ছোট মানুষ ভাই, এইসব জেনে আমার কি করব, জানতে হবে ভাই। কারণ আপনি যদি সিস্টেমটা না বোঝেন, তবে আপনিও এই সিস্টেমের দাবারগুটি ধরতে পারবেন না। কোরআনে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, কারণ সুদ একটা জাতিকে পঙ্গু করে দিতেছে। রথচাইল্ডের ইতিহাস তার সবচেয়ে বড় প্রমাণ। টাকা কামানো ভাই খারাপ না, আমি বলতেছি না। ইসলামে ধনী হওয়া দোষের কিছু না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অনেক ধনী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ছিলেন, তারা ধনী হয়ে কিন্তু হালাল ব্যবসা মানুষের উপকার করছে, মানুষের ঋণের কাঁধে ফেলে নয়।